সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী নয়, বরং এটি দেশের অর্থনীতি, শিল্প, সাহিত্য, বাণিজ্য, বিনোদন সবকিছুরই কেন্দ্রস্থল। তাই বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়ায় ঢাকার সংবাদই প্রাধান্য পাবে, এটি স্বাভাবিক। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধ যেমন খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই এগুলো তো আছেই। তো এত সংবাদের ভিড়ে গতকাল একটি সংবাদ আমাকে দারুণভাবে আকর্ষণ করে এবং সেই সাথে একটু ভাবিয়েও তোলে। আর সেটি হচ্ছে বায়ু দূষণে ঢাকা আজ দ্বিতীয় শীর্ষ, পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। এ পর্যায়ে আপনি বলতে পারেন, ভাই থামেন, মন মেজাজ ভালো নাই, আগামীকাল কি ইনকাম করব তার কোনো ঠিক ঠিকানা নাই, দেশের পরিস্থিতি ভালো না, চারিদিকে অরাজকতা, আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, এই 2 দিন পর পর এই জায়গায় ওই জায়গায় আগুন লাগছে, তার উপরে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, সেই চিন্তায় এখনো আতঙ্কে আমার ঘুম আসে না। আর আপনি আসছেন নতুন টপিক নিয়ে, নতুন পেঁচাল পারতে, বায়ু দূষণ না, বাদ দেন তো এসব সময় শোনার টাইম নাই। বিশ্বাস করুন, আমিও ঠিক আপনার মতো এমনই চিন্তা করেছিলাম। তাই গতকাল এটি নিয়ে আমি ভিডিও বানাতে চাইও নি। তবে এই বিষয়টি নিয়ে আমি একটু গবেষণা করার চেষ্টা করি। আর আমি যত গবেষণা করি, বিষয়টি আমাকে ততই নার্ভাস করে তোলে। আর এর যথেষ্ট কারণ আছে। যেমন গতকাল বুধবার ঢাকা বিশ্বের 127টি দেশের মধ্যে বায়ু দূষণের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে ছিল। এদিন ঢাকার বাতাসের AQI স্কোর ছিল 226, যা খুবই অস্বাস্থ্যকর ক্যাটাগরিতে পড়ে। ঢাকার উপরে ছিল ভারতের দিল্লি, যার AQI স্কোর ছিল 267। এখন আপনি বলতে পারেন, এই AQI আবার কি ভাই? এটার নাম তো কোনোদিন শুনি নাই। AQI হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এই AQI এর মাধ্যমে এই যে আমরা বাতাস থেকে শ্বাস নিচ্ছি, সেটি কতটা অস্বাস্থ্যকর তা পরিমাপ করা হয়। আসলে আমাদের বাতাস দূষিত হবার পিছনে অতি ক্ষুদ্র বস্তুকণা PM2.5 দায়ী। এই PM2.5 ধুলাবালু, যানবাহন বা কলকারখানার দূষিত ধোঁয়া, বর্জ্য পোড়ানোর ধোঁয়া ইত্যাদি থেকে উৎপন্ন হয়। বাতাসে এই PM2.5 কি পরিমাণে আছে তা পরিমাপ করে একটি স্কোর দেওয়া হয়। এই স্কোর থেকেই বোঝা যায় বাতাস কতটা দূষিত। যেমন AQI স্কোর যদি 0 থেকে 50-এর মধ্যে থাকে, তবে সে বাতাস ভালো। এভাবে 50 থেকে 100 হলে গ্রহণযোগ্য, 101 থেকে 150 হলে সংবেদনশীল গোষ্ঠী যেমন বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলা তাদের জন্য অস্বাস্থ্যকর। স্কোর 151 থেকে 200 হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর। 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর, আর 300-র ওপরে হলে ঝুঁকিপূর্ণ। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশের AQI পরিমাপ করে থাকে। আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে যে কোনো শহরের প্রতি ঘন্টার AQI এর আপডেট জানতে পারবেন। যেমন আপনি যদি ঢাকা লিখে সার্চ করেন, তবে আজ ঢাকার AQI কত তা জানতে পারবেন। ঢাকার জন্য দুঃসংবাদ হলো, এই AQI এখন প্রায় 200-র ওপরে থাকে। শুধু তাই না, গত 10 বছরের ডাটার যদি গড় হিসাব করা হয়, তবে বায়ু দূষণে ঢাকার অবস্থান 5 নম্বরে। এখন দিন দিন এই দূষণ আরও বেড়ে যাচ্ছে, ফলে ঢাকা প্রায় দ্বিতীয় অবস্থানে থাকে। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই দূষণ শুধু ঢাকা না, বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। যেমন গতকাল খুলনা বায়ু দূষণে ঢাকাকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে। এদিন খুলনার AQI স্কোর ছিল 277, যেখানে ঢাকার ছিল 231। আমাদের দেশে একটি প্রবাদ আছে, আমাদের সামনে দিয়ে নাকি শুই গেলেও আমরা ধরে ফেলি, কিন্তু পেছন দিয়ে হাতি গেলে আমরা বুঝতেই পারি না। বায়ু দূষণ ঠিক এমনই, কারণ বায়ু দূষণের ফলে আমরা তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। বায়ু দূষণ আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গের উপর প্রভাব ফেলে। যেমন দূষিত বায়ু সরাসরি ব্রেনে আঘাত করে, ফলে মাথা ব্যথা হয়, অস্থির লাগে, সেই সাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলে। বায়ু দূষণের কারণে চোখ, মুখ ও নাকে জ্বালা পোড়া হয়, শ্বাস নিতে কষ্ট হয়, ফলে হাঁপানি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বায়ু দূষণের কারণে ফুসফুস আক্রান্ত হয়, অ্যাজমা হয়, ফুসফুসের কার্যকারিতা কমে যায়, করনিক অবস্ট্রাকটিভ পালমোনারি রোগ হয় ও ফুসফুসে ক্যান্সার হয়। এর বাইরে বায়ু দূষণের কারণে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বায়ু দূষণের কারণে পাকস্থলীর সমস্যা হয় ও রক্তে সমস্যা দেখা দেয়। এছাড়া বায়ু দূষণে সন্তান উৎপাদনের ক্ষমতাও হ্রাস পায়। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে গেছে। আর এর অন্যতম কারণ হচ্ছে এই বায়ু দূষণ। আপনি এমনটাও শুনে থাকতে পারেন, আপনার কাছের আত্মীয় বা পরিচিত কেউ ক্যান্সার বা হৃদরোগে আক্রান্ত হয়েছে, কিন্তু সে সিগারেট খায় না,
মদ গাঁজা খায় না, কোনো অস্বাস্থ্যকর জীবনযাপনও করে না, তারপরও তার এমন বড় বড় রোগ হয়েছে। আর এর প্রধান কারণ হচ্ছে এই বায়ু দূষণ। ঢাকার বাতাসে এখন যে দূষণের মাত্রা, তাতে একদিনে 20টি সিগারেট খাবার মতন ক্ষতি হয়। বায়ু দূষণ এতটাই মারাত্মক, তাই দেশি বিদেশি বিভিন্ন সংগঠন দূষণমুক্ত বাতাসকে মানবাধিকারের অংশ হিসাবেও গণ্য করার দাবি জানিয়ে আসছে। বাংলাদেশকে অতি দ্রুত এই বায়ু দূষণের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আর এক্ষেত্রে বাংলাদেশের সামনে সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে চীনের বেইজিং। আজ আপনি যদি বেইজিং এর দিকে তাকান, তখন দেখতে পাবেন সাজানো গোছানো সুন্দর পরিপাটি শহর, আর সেই সাথে পাবেন উজ্জ্বল আকাশ ও নির্মল বায়ু। কিন্তু বিশ্বাস করুন, আজ থেকে মাত্র 10 বছর আগেও বেইজিং কিন্তু এমন ছিল না। 2015 সালেও বেইজিং ছিল বিশ্বের অন্যতম দূষিত শহর। AQI প্রায় 300 ছুঁই করত। তাই অনেকে তো মজা করে বেইজিংকে অ্যাপোক্যালিপটিক বা সর্বনাশের শহর বলতো। কিন্তু মাত্র 10 বছরে সেই বেইজিং আজ সম্পূর্ণ পাল্টে গেছে। আজ বেইজিং বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন ও হেলদি শহর। তাই এখন প্রশ্ন জাগে, মাত্র 10 বছরে চীন এমন কি করলো যে বেইজিং এর আজ এই অবস্থা? চীন প্রথমে যে কাজটি করে তা হলো বেইজিং এর বিভিন্ন স্থানে AQI সেন্সর বসায় আর ডেটা পরীক্ষা করে বুঝতে পারে বেইজিং এর বায়ু দূষণের জন্য মূলত 3টি জিনিস দায়ী। আর তা হচ্ছে পরিবহন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং নির্মাণ ও বাণিজ্যিক কার্যকলাপ। সমস্যা খুঁজে বের করার পর চীন নেমে পড়ে তার সমাধানের কাজে। পরিবহন দূষণ কমাতে তারা গণপরিবহনের উপর জোর দেয়, নতুন নতুন মেট্রো ও ট্রেন সিস্টেম চালু করে, সেই সাথে বাসের মতো গণপরিবহন উন্নত করে। ফলে মানুষ খরচ ও সময় বাঁচাতে প্রাইভেট কারের বদলে গণপরিবহনকে বেশি প্রাধান্য দিতে থাকে। এর বাইরে পেট্রোল গাড়ির পরিবর্তে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে ইলেকট্রিক কার ব্যবহারে উৎসাহিত করে। এরপর তারা কয়লাভিত্তিক যে বিদ্যুৎ ও কারখানাগুলি ছিল, সেগুলো থেকে কমসে কম কার্বন নিঃসরণের মাধ্যমে উৎপাদন শুরু করে, বাতাসে যাতে কার্বন ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করে। এর বাইরে শহরের বিভিন্ন স্থানে সোলার প্যানেল বসায়, যাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ নির্ভরতা কমে আসে। এর বাইরে ব্যক্তিগত পর্যায়ে মানুষ যাতে সোলার প্যানেল ব্যবহার শুরু করে সে ব্যাপারে উৎসাহ দেওয়া হয়। আর নির্মাণ কাজের দূষণ কমানোর জন্য শক্ত নিয়ম ও আইন নিয়ে আসে, যাতে নির্মাণ কাজের সময় ধুলাবালি আশেপাশে ছড়িয়ে না পড়ে। শুধু আইন করেই চীন বসে থাকে না, সেই আইন যাতে কঠোরভাবে পালন করা হয় সেই বিষয়ে নজরদারি রাখা হয়। ফলাফল, মাত্র 10 বছরে বেইজিং এখন ঝকঝকে তকতকে। বায়ু দূষণ 83% পর্যন্ত কমে গেছে। বেইজিং এর AQI স্কোর এখন মাত্র 33, মানে খুব ভালো। চীন খুব কম সময়ে যেভাবে বেইজিংকে দূষণমুক্ত করেছে, আমরা এ থেকে শিক্ষা নিতে পারি। আমরা আমাদের ঢাকাকে বাঁচাতে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা তেমন করব কিনা? উত্তর হচ্ছে, অদূর ভবিষ্যতে এমন কোনো আশা দেখতে পাচ্ছি না। আমাদের একজন পরিবেশ উপদেষ্টা আছে, যার নাম রেজওয়ানা হাসান। তিনি প্রায় বলে বেড়ান গত 60 বছরে নাকি রাজনীতিবিদরা বাংলাদেশের জন্য কিছুই করেনি, তাই সবকিছু তাদেরই করতে হবে। মেনে নিলাম, 60 বছরে বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের জন্য কিছুই করেনি, বিশেষ করে পরিবেশের জন্য। কিন্তু আপনি কেন পারছেন না? আপনি আজ পর্যন্ত একটি সিঙ্গেল জিনিসও করতে পারেননি যার ফলে বাংলাদেশের পরিবেশের কোনো উন্নতি হয়। দেখুন, 14 মাসে আপনি অনেক কিছু করে ফেলবেন এই আশা আমি আপনার কাছে করি না। আর এটি সম্ভব না। এটা যদি আমি করি তাহলে এটি হবে আসলে ভুল আশা। আমি এ ধরনের আশা করি না। কিন্তু যেহেতু আপনি এত বড় পরিবেশবাদী, তাই আপনার কাছে আমি এতটুকু আশা করেছিলাম যে এমন কোনো পরিকল্পনা নেবেন বা এমন কোনো উদ্যোগ নেবেন যাতে ভবিষ্যতে সেটি বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সুবিধা এনে দেবে। কিন্তু আপনিও কিছু করেননি। আপনিও সেই রাজনীতিবিদের মতন কিছুই করেননি, শুধু তাকিয়ে থেকে দেখেছেন। যেমন দেখেছেন পাথর চুরি করে নিয়ে যাওয়া, যেমন দেখেছেন পলিথিনের ব্যাপারে। শুধু তাই না, ঢাকা শহরের ফিটনেসবিহীন গাড়ি আজও চলছে, সেটিও আপনি বন্ধ করতে পারেননি। রাজনীতিবিদরা পারত না, কারণ সেখানে তাদের স্বার্থ ছিল। এখানে আপনার কি স্বার্থ? নাকি আছে স্বার্থ? বাজারে তো অনেক কিছুই শোনা যায় আপনি নাকি কোন আওয়ামী লীগ মন্ত্রীর সম্পত্তি পাহাড়ে দিয়ে বেড়ান।
এটাই কি স্বার্থ, নাকি স্বার্থ আপনার স্বামীকে এমপি বানানো? আপনিও রাজনীতিবিদদের মতো আমাদের হতাশ করলেন। তবে আগামী দিনে যারা আসছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চীন থেকে শিক্ষা নিন, বাংলাদেশ বিশেষ করে ঢাকাকে বাঁচান, সেই সাথে আমাদেরও বাঁচান। তো যাই হোক, এই ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এই ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।